স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। 2025 সালের আইপিএল কে সামনে রেখে প্রত্যেকটা দল কিন্তু ইতিমধ্যেই তাদের প্রধান কোচের নাম প্রকাশ্যে এনেছেন। আমরা আজকের ভিডিওতে সেই প্রত্যেকটা কোচের ক্যারিয়ার বিবেচনায় কে থাকছেন সবার উপরে সে আলোচনাই করব। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই থাকছেন রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় নামটা ভারতীয় ক্রিকেটে যতটা না সমৃদ্ধ, আন্তর্জাতিক সার্কিটে বা আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি নিজের ক্যারিয়ারকে নিজের ব্যাটিং শৈলীতা দিয়ে, নিজের ব্যাটিং নৈপুণ্যতা দিয়ে ইন্ডিয়ান দা ওয়াল খ্যাত এই রাহুল দ্রাবিড় যতটা না সমৃদ্ধ করেছেন তার থেকেও নিজেকে ছাড়িয়ে গেছেন, আরো বেশি সমৃদ্ধ করেছেন তার কোচিং ক্যারিয়ার দিয়ে। কোচিং প্যানেলের নাম লিখিয়েছিলেন তিনি 2014 সালে। 1996 থেকে 2012 সাল পর্যন্ত তার আন্তর্জাতিক ক্রিকেটের যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার শেষ করার পরবর্তীতে গিয়ে 2014 সালে প্রথমবারের মতো আইপিএল এর রাজস্থান রয়্যালসের দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন রাহুল দ্রাবিড়। 2014 সালের সেই একই বছরই তিনি ভারতীয় জাতীয় দলের মেন্টর হিসেবে ইংল্যান্ড ট্যুরেও দলের সাথে ছিলেন। 2014 সালের রাজস্থান রয়্যালসের তৃতীয় স্থান অধিকার করে শেষ করার পরবর্তীতে গিয়ে তাকে 2015 সালে ইন্ডিয়া আন্ডার-19 এবং ইন্ডিয়া এ দলের প্রধান কোচ হিসেবে নিয়োজিত করা হয়। 2015 সালের আন্ডার-19 বিশ্বকাপের দলকে রানার্স আপ এবং 2018 সালের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে নিজেদেরকে চ্যাম্পিয়ন করেন অস্ট্রেলিয়াকে 8 উইকেটের ব্যবধানে হারিয়ে। তার পরবর্তীতে গিয়ে 2019 সালে এনসিএ ন্যাশনাল ক্রিকেট একাডেমি, ভারতের যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি, সেখানকার চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত হন। এই দায়িত্ব প্রাপ্তির পরবর্তীতে গিয়ে টোটাল ভারতীয় ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারকে তিনি চেঞ্জ করে দেন, বদলে দেন ভারতীয় ক্রিকেটের টোটাল যে সিস্টেমটা সেটাকেই। কোচদের একদম লোয়ার ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত কোচদেরকে উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানোর ব্যবস্থা করেন, বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন তাদেরকে। 2019 সালে সেই দায়িত্ব প্রাপ্তির পরে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দেরকে ফিটনেস এবং রিহ্যাবিলিটেশনের ব্যাপারে সম্পূর্ণরূপে একটা নিশ্চয়তা এবং সুন্দর ব্যবস্থা গ্রহণ তিনি করে দেন, যাতে কোনো খেলোয়াড় অসুস্থ কিংবা চোটে দলের বাইরে গেলে খুব সুন্দরভাবে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে যেন পরবর্তীতে নিজের ফর্মে ফিরে জাতীয় দলে কামব্যাক করতে পারে। একটা খেলোয়াড়ের ক্যারিয়ারকে গ্রো আপ করার জন্য এটা খুব বড় একটা সিদ্ধান্ত। তার হাত ধরে ঋষভ পান্ট, শ্রেয়াস আইয়ার, খলিল আহমেদ, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষান, পৃথ্বী শার মতো খেলোয়াড়রা জাতীয় দলে পদার্পণ করেছেন। এই সকল কিছুর সাকসেসর হিসেবে 2021 সালে তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। প্রধান কোচ হিসেবে নিযুক্তের পরে গিয়ে তিনি ভারতীয় জাতীয় দলের জন্য কতটা কি করেছেন না করেছেন সেটা আমরা সকলেই জানি। তার কোচিং ক্যারিয়ার ভারতীয় দলকে কোন উচ্চতায় নিয়ে গেছে সেটাও আমরা দেখেছি। তিনি 2024 সালে টি-20 বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপ জেতার পরবর্তীতে গিয়ে নিজে ভারতীয় জাতীয় দলের কোচিং ক্যারিয়ার থেকে সরে দাঁড়ান এবং 2025 সালের আইপিএল কে সামনে রেখে নিজেকে রাজস্থান রয়্যালসের ডেরায় ফিরিয়ে দেন। 2014 সালে যে রাজস্থান দলের হয়ে প্রথম তার জীবনের ক্যারিয়ার, কোচিং ক্যারিয়ার তিনি শুরু করেছিলেন, সেই রাজস্থান রয়্যালসের হয়ে 2025 সালের আইপিএল এ আবার নতুন ভাবে এই ফ্রাঞ্চাইজি লিগের কোচিং ক্যারিয়ারে নিজেকে পদার্পণ করাচ্ছেন। দেখা যাক সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালের এই দলকে তিনি কোন উচ্চতায় নিয়ে যেতে পারেন 2025 আইপিএল এ। দ্বিতীয় যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে। দেখুন 2011 সালের সেই ফাইনাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, সেই ফাইনালটা যদি আপনার মনে এখনো পর্যন্ত দাগ কেটে থাকে তাহলে এটা অবশ্যই মনে থাকবে মাহেলা জয়বর্ধনের সেই সেঞ্চুরির কথা। আজকে যদি কোনো কারণে ভারত সেই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন না হতো তাহলে সেই ওয়ার্ল্ড কাপের নায়ক থাকতো মাহেলা জয়বর্ধনে। তার ক্যারিয়ার প্রাপ্তির থেকে অপ্রাপ্তি বেশি, দলকে দিয়ে গেছেন ভুরি ভুরি, কিন্তু নিজের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে ততটা বেশি সমৃদ্ধ করতে পারেননি যতটা তিনি ডিজার্ভ করেন। 1997 সাল থেকে 2015 সাল পর্যন্ত আন্তর্জাতিক সার্কিটে নিজের ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পরবর্তীতে গিয়ে সেই 2015 সালের সেই বছরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়োগদান করেন। 2016 সালে আইপিএল এর 10ম আসরে তিনি রিকি পন্টিং এর বদলি হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলের প্রধান কোচের দায়িত্বে নিয়োগপ্রাপ্ত হন। তার পরবর্তীতে গিয়ে 2017, 2019 এবং 2020 সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপার স্বাদ দেন তিনি। তারই অধীনে থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের দলটা 3 বার শিরোপার স্বাদ নেয়, সব থেকে বেশি সংখ্যক বার শিরোপার স্বাদ নেয় এই মাহেলা জয়বর্ধনের অধীনে মুম্বাই ইন্ডিয়ান্স দলটি। সেই মাহেলা জয়বর্ধনে আবারও ফিরেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ডেরায়। 2017 সালে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে বিপিএল এর খুলনা টাইটান্স এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2019 সালে তিনি শ্রীলঙ্কা আন্ডার-19 দলের মেন্টর এবং 2020 সালে শ্রীলঙ্কা আন্ডার-19 দলের ওয়ার্ল্ড কাপের প্রধান কোচ হিসেবে তিনি কিন্তু যান এবং তার পরবর্তীতে গিয়ে তিনি শ্রীলঙ্কা মেইন যে টিম, শ্রীলঙ্কা ন্যাশনাল যে টিম, সেই টিমের মেন্টর হিসেবে
টি-20 ওয়ার্ল্ড কাপে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে সাপোর্টিং স্টাফ হিসেবে কিন্তু দলের সাথেও তিনি ছিলেন। তো তার কোচিং ক্যারিয়ারটা যথেষ্ট সমৃদ্ধ, তার ইন্টারন্যাশনাল ব্যাটিং ক্যারিয়ার তার থেকেও বেশি সমৃদ্ধ। সবকিছু মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স 2025 সালে আবারও মহারাজা জয়বর্ধনকে প্রধান কোচ হিসেবে পেতে যাচ্ছেন এবং তাদের দলের সব থেকে বড় সাকসেসর এবং এই মহারাজা জয়বর্ধনের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 3বার আইপিএল শিরোপা তাদের ঘরে তুলেছে। দেখা যাক এই আসরে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদেরকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারেন। এর পরবর্তীতে যে নামটা নিয়ে কথা বলবো, তিনি ভারতীয় ডোমেস্টিক ক্রিকেটে অনেক বড় অনেক সমৃদ্ধ একটি নাম। তিনি হচ্ছেন চন্দ্রকান্ত পণ্ডিত। এই চন্দ্রকান্ত পণ্ডিত এবারে 2025 আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর ডেরাই থাকছেন প্রধান কোচ হিসেবে। এই চন্দ্রকান্ত পণ্ডিত 1986 থেকে 1992 সাল পর্যন্ত নিজের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সমাপ্ত করার পরে তিনি নিজেকে সঁপে দেন টোটালি কোচিং প্যানেলের দিকে এবং তিনি ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটে কত বড় একটি নাম সেটা আসলে তার কোচিং ক্যারিয়ার বিবেচনায় আমরা সেটা জানতে পারবো। তিনি 6বার তিনি রঞ্জি ট্রফি জিতিয়েছেন আলাদা 3টি দলের হয়ে। তিনি মুম্বাইকেই রঞ্জি ট্রফি জিতিয়েছেন 3বার। তিনি রাজস্থানের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব পালন করেছেন। তিনি 2016 সালে বিদর্ভ যে দলটা আছে, যে দলটা তার আগ পর্যন্ত কখনোই রঞ্জি ট্রফি নেওয়ার স্বাদ গ্রহণ করতে পারেনি, রঞ্জি ট্রফি নেওয়ার স্বাদ গ্রহণ করা তো দূরের কথা, ফাইনাল পর্যন্ত উঠতে পারেনি। 2016 সালে এই চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে থেকে প্রথমবারের মতো তারা রঞ্জি ট্রফি পায়। তিনি ডোমেস্টিক ক্রিকেটে অনেক বড় একটা নাম। ন্যাশনাল ক্রিকেট একাডেমি এবং আন্ডার-19 দলের হয়ে তিনি কাজ করেছেন। তিনি আন্ডার-19 ইন্ডিয়া আন্ডার-19 2010 যে দলটা নিউজিল্যান্ড সফরে গিয়েছিল, নিউজিল্যান্ডের বিশ্বকাপ খেলতে গিয়েছিল, সেই দলটার সাথেও তিনি ছিলেন। লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, জয়দেব উনাদকাট এইসব খেলোয়াড়দের মেন্টর হিসেবে তিনি কাজ করেছেন তাদেরকে ফর্মে ফেরানোর জন্য। সবকিছু বিবেচনায় ডোমেস্টিক ক্রিকেটে এই চন্দ্রকান্ত পণ্ডিত অসাধারণ, অনেক বড় এবং একটি শক্তিশালী নাম। তার জন্য বর্তমান সময়ে তাকে ইন্ডিয়াতে দ্রোণাচার্য অফ ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেট নামে অভিহিত করা হয়। দীনেশ কার্তিক, যিনি ভারতের ইনফর্ম ক্রিকেটার ছিলেন, এই কয়েকদিন আগেও তিনি অবসরে গিয়েছেন। তো তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের কালজয়ী একটা কোচ ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তো তার নাম অনুসারে তিনি চন্দ্রকান্ত পণ্ডিতকে স্যার অ্যালেক্স ফার্গুসন অফ ইন্ডিয়ান ক্রিকেট হিসেবে অভিহিত করেছেন। তো সবকিছু বিবেচনায় চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং ক্যারিয়ার কিন্তু অনেক বেশি সমৃদ্ধ। দেখা যাক 2025 সালের আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সকে কোন উচ্চতায় তিনি নিয়ে যেতে পারেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই দলটা আশা রাখবো ভালো কিছুই করবে। এর পরবর্তীতে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন 2025 সালের পাঞ্জাব কিংসের ডেরায় প্রধান কোচ হিসেবে থাকা রিকি পন্টিংকে নিয়ে। রিকি পন্টিং অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, তিনি 3বার ওয়ার্ল্ড কাপ জিতেছেন, অসাধারণ ক্রিকেটার ছিলেন তিনি। তার ক্রিকেট ক্যারিয়ার অনেক বেশি বিস্তৃত, সেটা নিয়ে আজকের আলোচনায় আমরা যাব না। তিনি 1995 সাল থেকে 2012 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন। তার পরবর্তী দিকে 2015 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরে সেই বছরই মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন হিসেবে দাঁড় করায়। 2017 সালে অস্থায়ী কোচ হলো তিনি প্রধান কোচের দায়িত্বে ছিলেন এবং সেই অস্থায়ী কোচ হিসেবে তিনি শ্রীলঙ্কা সফর করেন। 2017-18 সালে তিনি পাকিস্তানের কোচিং দায়িত্ব সামলেছেন, প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। তার পরবর্তীতে গিয়ে 2018 সালে তিনি দিল্লি ডেয়ার ডেভিলস নাম ছিল তখন, দিল্লি ক্যাপিটালসে দিল্লি ডেয়ার ডেভিলস দলটার প্রধান কোচ হিসেবে নিয়োজিত হন। তারপর থেকেই তিনি ইয়ং ট্যালেন্টকে প্রমোট করার জন্য ওই দিল্লি দলটাকে নির্বাচন করেন। সেখান থেকে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, পৃথ্বী শাহ বা বর্তমানের অভিষেক পোরেল সকলেই কিন্তু ওই রিকি পন্টিং এর হাত ধরে উঠে আসা খেলোয়াড়। তার কোচিং এর অধীনে এই খেলোয়াড়গুলো নিজেদের ক্যারিয়ারকে অনেক বেশি সমৃদ্ধ করেছেন, সেটা আইপিএল ক্যারিয়ারে বলুন বা আন্তর্জাতিক সার্কিটে বলুন। তার পরবর্তীতে গিয়ে 2018 সালে দিল্লি ডেয়ার ডেভিলস এর দায়িত্ব নেওয়ার পরে সে বছর কিন্তু আইপিএল এ দিল্লি ডেয়ার ডেভিলস দলটা পয়েন্ট টেবিলের শেষ একদম সর্বনিম্ন অবস্থানে থেকে তাদের সেই সিজন শেষ করে, কিন্তু তারপরেও কিন্তু তার ওপরে বিশ্বাস রেখেছিল দলটি এবং 2019 সালে প্লে অফ, 2020 সালে রানার্স আপ এবং 2021 সালে ওই দিল্লি ক্যাপিটালস দলটাকে তিনি 3rd পজিশনে যাওয়ার স্বাদ দিতে পেরেছিলেন। কখনো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ আনফরচুনেটলি দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। 2025 সালের এই আইপিএল কে সামনে রেখে পাঞ্জাব কিংস তাদের নিজেদের ড্রাই ফিরিয়েছেন রিকি পন্টিংকে প্রধান কোচ হিসেবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে 7ম সিজনে অংশগ্রহণ করা পাঞ্জাব কিংস এই দলটা 6ষ্ঠবারের মতো প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল রিকি পন্টিংকে। দেখা যাক নতুন কোচ হিসেবে এই দলটার সাথে কতটা খাপ খাইয়ে নিতে পারেন এবং কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন দলকে, কারণ এই পাঞ্জাব কিংস এর বর্তমান অবস্থাটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। রিকি পন্টিং এর হাত ধরে ঘুরে কে দাঁড়াবে পাঞ্জাব কিংস, দেখা যাক 2025 আইপিএল এ।
এর পরবর্তীতে যাকে নিয়ে কথা বলবো, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়ে। অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুইয়ান এই ক্রিকেটার 1992 সাল থেকে 2003 সাল পর্যন্ত নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে সমর্পণ করেছেন এবং অসাধারণ ক্যারিয়ার ছিল তার। যদিও দলটার নাম জিম্বাবুয়ে, তারপর নিজের ক্যারিয়ারকে নিয়ে গেছেন সমৃদ্ধির উচ্চ পর্যায়ে, যার ফলস্বরূপ তিনি 2007 সালে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার পরবর্তীতে গিয়ে 2009 সালে পিটার মরিসের পরিবর্তে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পরে তিনি ইংল্যান্ড জাতীয় দলের চিত্রটাই পাল্টে দেন। তিনি অ্যাশেজ জেতেন, তিনি 2010 সালে ইংল্যান্ডকে টি20 ওয়ার্ল্ড কাপ জেতান, 2010-11 সালে তিনি অ্যাশেজ জেতেন, 2011 সালে কিন্তু ইংল্যান্ড জাতীয় দলকে তিনি টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বর পজিশনে নিয়ে যান এবং 2013 সালে 3-0 ব্যবধানে অ্যাশেজ জেতার পরবর্তীতে গিয়ে 2014 সালে 5-0 ব্যবধানে যে হার, অ্যাশেজের বিশাল ব্যবধানের এই হারের পরবর্তীতে গিয়ে তিনি নিজেকে প্রধান কোচের দায়িত্ব থেকে অবসর দেন বা নিজেকে সরিয়ে আনেন প্রধান কোচের দায়িত্বের পদ থেকে। তার পরবর্তীতে তিনি ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইংল্যান্ড লায়ন্স ক্রিকেট এই দলগুলোর সাথে তিনি তার কাজ করেন। 2016 সালে গিয়ে তিনি পাকিস্তানি প্রিমিয়ার লিগ পিএসএল এ পেশোয়ার জালমির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। 2020 সালে পাকিস্তানি প্রিমিয়ার লিগের মুলতান সুলতান এবং সিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেন্ট লুসিয়া দলটার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেই বছরই প্রথমবারের মতো পাঞ্জাব কিংস এর সহকারী কোচ হিসেবে আইপিএল এ প্রথমবারের মতো নাম লেখান তিনি। 2021 সালে লখনৌ সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। আইপিএল ক্যারিয়ারে তিনি আত্মপ্রকাশ করেন 2021 সালে লখনৌ সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবে। তার পরবর্তীতে 2023 সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব গ্রহণ করেন প্রধান কোচ হিসেবে। খুব একটা আশানুরূপ ফল তিনি দেখাতে না পারলেও এই 2025 সালের আইপিএল এ বিরাট কোহলি, ইয়াশ দেওয়াল, রজত পাটিদারদের গুরু হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ডেরায় থাকছেন এই জিম্বাবুইয়ান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। এবারে কথা বলবো লখনৌ সুপার জায়ান্টসের বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নিয়ে। জাস্টিন ল্যাঙ্গার তিনি অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিং প্যানেলের দায়িত্বে ছিলেন প্রধান কোচ হিসেবে। তার কোচিং ক্যারিয়ারটা নিয়ে কথা বলার আগে 1993 সাল থেকে 2007 সাল পর্যন্ত নিজেকে ব্যস্ত রেখেছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে, নিজেকে বিলিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ব্যাটার হিসেবে। তার পরবর্তীতে গিয়ে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে শেষ করার পরে গিয়ে মিডলসেক্স এবং সোমারসেটের হয়ে তিনি কোচিং এর দায়িত্ব শুরু করেন। 2009 সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে বা মেন্টর হিসেবে জাতীয় দলের সাথে তার কোচিং ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার জন্য বা কোচিং ক্যারিয়ারকে সমৃদ্ধ করার জন্য কাজ শুরু করেছিলেন। তার পরবর্তীতে গিয়ে 2012 সালে গিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কোসার্সের প্রধান কোচ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। সেই সাকসেসর হিসেবে 2018 সালে তিনি অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং তার সহকারী কোচ করা হয় অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে। 2019 সালের ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে নিন্দনীয় পরাজয়ের পরবর্তীতে গিয়ে জাস্টিন ল্যাঙ্গারকে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ক্রিকেট বোর্ড থেকে বরখাস্ত করা হয়। তার পরবর্তীতে গিয়ে তিনি নাম লেখান 2023 সালে গিয়ে লখনৌ সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবে। এবারও তিনি নিকোলাস পুরান, রবি বিষ্ণোইদের প্রধান কোচ বা গুরু হিসেবে থাকছেন লখনৌ সুপার জায়ান্টসের ডেরায়। দেখা যাক তিনি লখনৌ সুপার জায়ান্টসকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারেন বা কোন সফলতা এনে দিতে পারেন এই 2025 সালের আইপিএল এর আসরটাতে। এবারে কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ ড্যানিয়েল ভেটরিকে নিয়ে। ড্যানিয়েল ভেটরি নিউজিল্যান্ড দলের বামহাতি এই অফ স্পিনার বলার কিন্তু অসাধারণ করে সাজিয়েছেন তার ক্রিকেট ক্যারিয়ারকে। 1997 থেকে 2014 সাল পর্যন্ত নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন, নানা উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে প্রমাণ করেছেন বহুবার। জাতীয় দলের বা নিজস্ব দল নিউজিল্যান্ডের নানা বিপদে নানা সময়ে নিজেকে উজাড় করে দিয়েছেন, দলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতা। 2014 সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার সমাপ্তির পরবর্তী দিকে 2014 থেকে 2018 সাল পর্যন্ত নিজের কোচিং ক্যারিয়ারকে সমৃদ্ধ করার চেষ্টায় ছিলেন আরসিবি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকা এই ড্যানিয়েল ভেটরি। তিনি দলকে কতটা সফল বা বিফল হিসেবে নিয়ে যেতে পেরেছেন বা কতটা কি দিতে পেরেছেন সেটা আমরা সকলেই জানি, কারণ এখনো পর্যন্ত আইপিএল হিস্ট্রিতে আরসিবি দল এখনো পর্যন্ত অভাগা, তারা এখনো পর্যন্ত যথেষ্ট বিফল। একমাত্র বিরাট কোহলি নামটার জন্য এখনো পর্যন্ত লক্ষ কোটি দর্শক ওই আরসিবি খেলা দেখে থাকে। তার পরবর্তীতে গিয়ে 2019 সালে তিনি ডাবলিন শিপ নামক একটা দলের একটা ফ্র্যাঞ্চাইজি লিগের একটা দলের প্রধান কোচ হিসেবে নিয়োজিত হন এবং সেই বছরের লাস্টে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োজিত হন এই ড্যানিয়েল ভেটরি। 2021 সালে তিনি অস্ট্রেলিয়ান জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বারবাডোস রয়্যালস যে দলটা আছেন সেই দলটার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। 2022 সালে গিয়ে
অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সহকারী কোচের দায়িত্ব পালন করেন। সেটা দায়িত্ব পালন করেন 2023 সাল পর্যন্ত। তার পরবর্তীতে গিয়ে 2023 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের ডেরায় নিজেকে ফিরিয়ে দেন এবং সেইখান থেকে শুরু করে 2023, 24 এবং এই 2025 আগামী বছরটাতেও নিজেকে উজাড় করে দেবেন ওই সানরাইজার্স হায়দ্রাবাদের ডেরায়। নিজেকে কোচিং ক্যারিয়ারে কতটা সমৃদ্ধ বা কতটা সম্পূর্ণ, কতটা সফল করতে পারেন সেটা দেখা যাবে 2025-এর এই আইপিএলটাতে। তার যে দল, সেই দলটাতে প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতিশ কুমার রেড্ডি, হেনরি ক্লাসনের মতো বড় বড় নাম কিন্তু আছেন। এরপরও তিনি যদি এই দলটাকে একটা ভালো উচ্চতায় নিয়ে যেতে না পারেন তাহলে তার কোচিং ক্যারিয়ারটা বিফলতায় ভরে যাবে বলে আমার মনে হয়। দেখা যাক তিনি কতটা কি করতে পারেন। এবারে কথা বলবো গুজরাট টাইটান্স দলের গুরু বা প্রধান কোচ আশিস নেহরাকে নিয়ে। 1997 সাল থেকে 2015 সাল পর্যন্ত তিনি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন তার বামহাতি পেস বোলিং এর নান্দনিকতায়। তার পরবর্তীতে গিয়ে তিনি আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ হিসেবে নিজের কোচিং ক্যারিয়ারকে শুরু করেন বা সমৃদ্ধ করার চেষ্টায় থাকেন। তার পরবর্তীতে গুজরাট টাইটান্স দলটা আত্মপ্রকাশের পর থেকে এই দলটার কোচিং প্যানেলের সাথে তিনি যুক্ত এবং বর্তমানে 2025 আইপিএল কে সামনে রেখে তিনি এই গুজরাট টাইটান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন। দেখা যাক এই আশিস নেহরা ভারতীয় জাতীয় দলকে তিনি অতটাও সমৃদ্ধশালী একটা ক্যারিয়ার উপহার দিতে না পারলেও গুজরাট টাইটান্স এই যে দলটা, শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেয়ারিয়ার এই দলটাকে তিনি কোন উচ্চতায় নিয়ে যেতে পারেন বা কতটা সফল হিসেবে 2025 আইপিএল কে শেষ করতে পারেন। এবারে কথা বলবো চেন্নাই সুপার কিংস এর কোচ স্টিফেন ফ্লেমিং কে নিয়ে। এই স্টিফেন ফ্লেমিং একমাত্র কোচ যিনি কিনা ওই চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছিলেন। স্টিফেন ফ্লেমিং 2009 সালে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন এবং 2009 থেকে 2024 এই টানা 15টা আসরে কিন্তু তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে গেছেন এবং 2025 সালের আইপিএল কে সামনে রেখে তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে 2015 থেকে 2019 সাল পর্যন্ত তিনি মেলবোর্ন স্টার্স এর হয়ে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন আর বাকিটা সময় সেই 2009 থেকে 2024 এই সম্পূর্ণ মানে তার সম্পূর্ণ কোচিং ক্যারিয়ারকে যতটাই সমৃদ্ধি বলেন, যতটাই সফলতা বিফলতা সকল কিছুই এই চেন্নাই সুপার কিংসকে ঘিরে পাঁচবার তিনি আইপিএল ট্রফি তুলে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের ঘরে। মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গাইকোয়াড়, শিবম দুবে এদের মতো খেলোয়াড় এই দলটাতে আছে। দেখা যাক 2025 আইপিএল এর এই আসরটাতে স্টিফেন ফ্লেমিং চেন্নাই সুপার কিংসে কোন উচ্চতায় নিয়ে যেতে পারেন, কি দিতে পারেন। তার দেওয়ার আসলেই তেমন কিছু বাকি নেই, কিন্তু তার পরবর্তীতে গিয়েও তার কোচিং ক্যারিয়ারকে আরো বেশি সমৃদ্ধ করতে তিনি কতটা বেশি সফল হন 2025 সালের এই আইপিএলটাতে। লাস্ট অফ অল যাকে নিয়ে কথা বলবো দিল্লি ক্যাপিটালস এর এইবারের কোচ প্রধান কোচ হেমাং বাদুনি। দেখুন রিকি পন্টিং এর পরিবর্তে এই মানুষটাকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মানে তার সমৃদ্ধি বা তার ক্যারিয়ার বিবেচনায়, কোচিং ক্যারিয়ার বিবেচনায় তিনি কতটা সমৃদ্ধশালী হবেন বলে আমরা মনে করছি। তিনি আসলেও কিন্তু অতটা সাকসেসফুল নন বা ডোমেস্টিক ক্রিকেটে ভারতের চন্দ্রকান্ত পণ্ডিতের মতো অত বড় নামও তিনি কিন্তু নন। 4টি টেস্ট এবং 40টা ওডিআই ইন্টারন্যাশনাল সার্কিটে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। তিনি 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তামিলনাড়ু প্রিমিয়ার লিগের চিফুক সুপার ডিলিস নামক একটা দল, সেই দলটার 7 সিজনের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন এবং 4 বার তাদেরকে চ্যাম্পিয়ন করানোর স্বাদও তিনি অর্জন করাতে সক্ষম হয়েছেন। দেশীয় কোচ এবং তাদের বিবেচনায়, তাদের মান বিবেচনায় তারা কিন্তু অনেকটাই উন্নত এবং তারা তাদের ক্রিকেটকে সমৃদ্ধশালী করতে আরো অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারেন ভারতীয় ক্রিকেটকে। এই ছিল 10টি দলের সকল কোচদের নিজেদের ক্যারিয়ার বিবেচনায় কে কতটা সমৃদ্ধ, কে কতটা সফল বা বিফল সবকিছুর বিশ্লেষণ আজকের ভিডিওতে হলো। আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কোন কোচ এবারের আইপিএল 2025-এ সব থেকে বেশি সফল হতে পারে বা এই যে 10টা কোচ, এই 10টা কোচের ভিতরে আপনার প্রিয় কোচ কে বা কে সব থেকে বেশি সমৃদ্ধশালী কোচিং ক্যারিয়ারের অধিকারী। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।